হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার সন্ধ্যেবেলা আজকে একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে স্টকের ব্যাপারে কথা বলবো সেটা বেশ ইন্টারেস্টিং এবং তাতে কিন্তু লং টার্ম এবং শর্ট টার্ম দুটোতেই কিন্তু প্রফিটের একটা চান্স আছে। এরকম কোনো গ্যারান্টি মার্কেটে থাকে না, কিন্তু আমার এটা একটা এক্সপেকটেশন যে লং টার্মে এবং শর্ট টার্মে দুটোতেই কিন্তু স্টকটা গেন করার একটা চান্স আছে। তো স্টকটাতে আমি নিজেই আজকে ট্রেডিং করেছি, কী ধরনের প্রাইসে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং কী ধরনের প্রাইসে আমি বিক্রি করেছি সেগুলো কিন্তু আমরা সব দেখতে পাবো এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা স্টকের একদম নিচে কেনা যায় এবং একদম ওপরে গিয়ে সেল করা সম্ভব। ঠিক আছে, তো সব কিছু দেখার আগে আমি যেটা বলে নেব যে আজকে আমি যখন সকালে দেখি যে আমাদের গিফট নিফটি বা নিকি, ঠিক আছে, এগুলো একটু পজিটিভ ছিল, মোটামুটি ঠিকঠাক স্ট্রেংথ দেখাচ্ছিল। যেমন আমরা যদি আজকের নিকি দেখি, ওপেনিং থেকে বেশ খানিকটা কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছিল সকালবেলায়। ঠিক আছে, বাকি যদি ডাও জোন্স দেখি তাহলে ডাও জোন্স এখানে ফিউচারও মোটামুটি আপাতত ঠিক আছে, ন্যাসড্যাক ফিউচারও আপাতত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি যখন সকালে দেখলাম মার্কেটে কিছুটা হালকা স্ট্রেংথ আছে, আমি ভাবলাম কোনো কিছু একটা স্টকে ইনভেস্ট করা যাক, কিছু ক্যাশ ছিল। তো ইনভেস্ট করার জন্য সেরকম কোনো স্টক আমি সুইটেবল পেলাম না বলতে অনেক স্টক আছে, কোনো ডিসিশন নিতে পারলাম না যে কোথায় আমি সে টাকাটাকে লাগাবো। ঠিক আছে, তো সেই জন্য প্রথমে ভাবলাম ঠিক আছে একটা স্টকে ইনভেস্ট করি, কিন্তু তারপরে দেখলাম যে সেখানে কিন্তু শর্ট টাইম মুভও আসতে পারে। তো সেখানে আমি শর্ট টাইম একটু ভালো প্রফিট পেলাম এবং সেজন্য জাস্ট বিক্রি করে দিলাম, কিন্তু যেটা আমি জেনারেলি করি না, সেটা কিন্তু আমি বারবার বলছি, আমি জেনারেলি এই ধরনের ট্রেড করি না। আমি ওই দিন কিনে একটু বেশি হলে ওই দিন বিক্রি করে দিই, এটা খুব একটা সচরাচর করি না। এখন আজকে মুডও ভালো ছিল না, তো সেজন্য ভাবলাম কিছুটা ট্রেডিং করা যাক বা কিছুটা পয়সা অ্যাটলিস্ট পকেটে ঢোকানো যাক। ঠিক আছে, তো চলে আসবো আমরা আমার পজিশানে। ঠিক আছে, পজিশান থেকে আমরা দেখে নেব যে কোন স্টকটাতে অ্যাকচুয়ালি আমি ট্রেডিং করেছি। তো ট্রেডিং করেছি আমি এই স্টকটাতে, ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড। তো এখানে EMIL, ঠিক আছে, এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে প্রফিটটা কতটা হয়েছে 3724, এবং কতটা অ্যামাউন্ট সেটাও আমি দেখাবো আপনাকে। এখানে ইনফোতে এলে সব কিছু আপনি দেখতে পাবেন। তো ইনফোতে এসে দেখতে পাচ্ছি যে বাই অর্ডার ছিল এখানে 650 কোয়ান্টিটি, আর কিনেছিলাম কিনেছি 219.27। ঠিক আছে, তো এই ধরনের একটা প্রাইসে কিনেছি, যেটা সকালেই ছিল, আমরা চার্টে গিয়েও সেটাকে অ্যানালাইজ করব, এবং ভ্যালু ছিল সেটা ওই 1.5 লাখ মতো, 1,42,000 টাকা। ঠিক আছে, তো কোয়ান্টিটি সেল করেছি 650, মানে অ্যাকচুয়ালি পুরোটাই সেল করে দিয়েছি। কততে সেল করেছি 225। ঠিক আছে, তো সেখানে হচ্ছে সেটা 1,46,000 সামথিং। ঠিক আছে, তো আমরা চার্টে গিয়ে দেখবো যে কীভাবে কোথায় আছে এই 219.27 প্রাইস এবং কোথায় আছে এই 225.00 প্রাইস। ঠিক আছে, তো তার জন্য আমাকে চার্টে যেতে হবে। আমি এখান থেকে চার্টে চলে যেতে চাই, আমি অন্য একটা ট্যাবে চার্টটা খুলবো। ঠিক আছে, তো আজকে আমরা চার্টটা পেয়ে গেলাম। আমি জাস্ট ওয়ান ডে চার্টে যেতে চাই, বেশি চার্ট আমাদের দরকার নেই, ওয়ান ডে চার্ট। ঠিক আছে, এটা আজকের কেবলমাত্র চার্ট, আর আমি এটাকে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিতে চাই, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে প্রবলেম হতে পারে ডে। ঠিক আছে, তো আমি কিনেছিলাম কোথায় আবারও দেখে নেব, এই জায়গাটাতে প্রাইস যেটা ইনফোতে গিয়ে এটা ছিল 219.27। ঠিক আছে, আমরা দেখতে চাই 219.27 এটা কোথায় ছিল। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9:15 ক্যান্ডেল, আর এটা হচ্ছে 9:20 ক্যান্ডেল। ঠিক আছে, এই 9:20 ক্যান্ডেলে এরকম একটা জায়গায় এসে কিন্তু আমার স্টকটা এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে 21.23 সামথিং। ওকে, সো 21.27 মানে এইরকম একটা জায়গায় আমি স্টকটাকে কিনেছি। ঠিক আছে, আর বিক্রি করেছে কোথায়, বিক্রি করেছে হচ্ছে 225-এ। তো আমরা যদি দেখতে চাই 225টা কোথায় ছিল, এই যে পিক যেটা দিয়েছে এটা কিন্তু 225 নয়, আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই 223.5 এটা তো তার থেকে কমই। তারপরে এখানে একটা আবার পিক দিয়েছিল, সেটাও ওই 223.40। ঠিক আছে, কিন্তু 225 নয়, আমি যেটা 225 বিক্রি করেছি সেটা দাঁড়াচ্ছে এরকম একটা জায়গায় এসে। ঠিক আছে, তো আমি কিনেছিলাম এইরকম একটা জায়গায়, ঠিক আছে, আর বিক্রি করেছি এরকম একটা জায়গায়। এবার তার মধ্যে কি কি ঘটেছে দেখুন, যেমন আমি এখানে কেনার পরে এটা কিন্তু রেড পুরো ক্যান্ডেল দিয়েছে, তারপর একটা পিক আপ দিয়েছে। তো প্রথম এখানে এসে বেশ খানিকটা প্রফিট হয়েছিল, তাই না, এখানে এসে বেশ খানিকটা প্রফিট হয়েছিল, যেটা হচ্ছে ওই 223.5, সেখানে কিন্তু আমি স্টকটাকে বিক্রি করিনি। আবার ওখানে থেকে ব্যাক এসে কিন্তু এখানে 219-এ চলে গেছিলো, 219.0। তো এখানে কিন্তু আমার লস হচ্ছিল, যখন এখানে আমি কিনেছিলাম, তো স্বাভাবিক এটা কিন্তু নিচে তার থেকেও, সো এখানে লস হচ্ছিল, তাহলে কিন্তু আমি স্টকটাকে বিক্রি করিনি। তো সেখানে এ ধরনের ভোলাটিলিটি কিছুটা দিয়ে হালকা, এখানে তো একেবারে ফ্ল্যাট হয়ে গেছিলো, কোনো কিছুই মুভমেন্ট ছিল না। তারপরে কিন্তু আবার একটা
এখানে ভালো প্রফিট হয়, ঠিক আছে। এখানে যে লস হয়েছিল, অনেক সময় কি হয়, আমাদের সাইকোলজি কীভাবে কাজ করে, আমি একটা প্রাইসে কিনেছিলাম, উঠলো, বিক্রি করলাম না, তারপরে নিচে চলে এলো, তখন হাই হাই অবস্থা হয়ে যায়, ঠিক আছে, যে কেন ওখানে প্রফিট বুক করলাম না, আবার এখানে নিচে চলে এলো, নেগেটিভ হলো। তারপরে কিন্তু এই নেগেটিভ হওয়ার পরেও এখানে এলে আবার কি মনে হয়, ও নেগেটিভ হয়ে গেছিলো একটু আগে, আবার প্রফিট দিচ্ছে, তাহলে বিক্রি করে দিই, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের সাইকোলজি ট্রেডিংয়ে কাজ করে। সেখানে কিন্তু আমি বিক্রি করিনি, তারপরে আবার লস হয়ে একদম এখানে চলে আসছিল, লস নয়, মানে পজিটিভ অনেক কম ছিল এই জায়গায়, 221-এ চলে এসেছিলো, সেখানে আমি বিক্রি করিনি, আমি বিক্রি করলাম কোথায়, 225-এ এসে, যেটা এখানে এসে এই ক্যান্ডেলে টাচ করেছে, আমি বোধহয় এই ক্যান্ডেলে বিক্রি করেছি, ঠিক আছে। তো ট্রেডিংয়ের সময় আমাদের এই সাইকোলজির দিকগুলোতে খেয়াল রাখতে হবে, যে ওই নেগেটিভ হয়ে গেছিলো, এখন পজিটিভ হচ্ছে, তাহলে বোধহয় বিক্রি করে দেওয়া উচিত, হ্যাঁ, বা আগে পজিটিভ ছিল, বিক্রি করলাম না, এই ধরনের স্ট্র্যাটেজি নিলে কিন্তু ট্রেডিং করা মুশকিল আছে। অনেকে ট্রেডিং করেন, সেই জন্য আমি যেহেতু ট্রেডিং করি না খুব একটা, তো মাঝে মধ্যে হয়তো ট্রেডিং টুকটাক করলাম এবং সেখান থেকে ভিডিও দিলাম, ঠিক আছে। তো ট্রেডিংয়ের সময় এই ধরনের সাইকোলজিকে, যারা হেভিলি ট্রেডিং করেন তাদের কিন্তু এই ধরনের সাইকোলজিগুলোকে সবসময় মাথায় রাখতে হবে, এর থেকে বাইরে গেলে কিছু চলবে না। সুতরাং সাইকোলজির বশবর্তী না হয়ে আপনাকে কিন্তু আপনার টেকনিক্যাল এবং আপনার যা কনভিকশান, আপনার যা বিশ্বাস, সেই অনুযায়ী এবং স্ট্র্যাটেজি অনুযায়ী সেটাকে ফলো করতে হবে, মেশিনের মতো ফলো করতে হবে, সাইকোলজি দিয়ে নয় কিন্তু, বা ইমোশান দিয়ে নয়, ঠিক আছে। এটা হচ্ছে তার পরিমাণ। এবার আমি যদি একটু লং টাইম ফ্রেমে যাই, যেমন আমি 1 ইয়ার চার্টে ক্লিক করতে চাই, এটা হচ্ছে 1 ইয়ার চার্ট, আমি আবার এটাকে ব্ল্যাকই করতে চাই, নাই, ঠিক আছে, ব্ল্যাকে ভালো বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি একটা চার্ট, এর এখানে ছিল ওপেনিং ওই 100-এর কাছাকাছি, সেখান থেকে এসে 60 হয়ে গেছিলো, প্রায় 63, এবং সেখান থেকে আবার কিন্তু 240 এখানে মেরে দিয়েছে, 240, ঠিক আছে, এরকম একটা জায়গায়। তো একটা হিউজ পরিমাণ প্রফিট এটা দিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কনসলিডেশন। তো এই ধরনের কনসলিডেশন, যেটা একেবারে স্থির হয়ে এরকম একটা জায়গায় মুভমেন্টে, মানে একটা ব্যান্ডের মধ্যে এটা কিন্তু ঘোরাফেরা করছে, এরকম একটা জায়গা এবং এরকম একটা জায়গা, ঠিক আছে। এখানে ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু সেটা কার্যকরী হয়নি, আবার কিন্তু উঠে চলে গেছে। তো এই ধরনের যে জোনগুলো, এগুলোকে আমি অ্যাকুমুলেশন জোন বলি, অর্থাৎ এখানে কিন্তু স্টক অ্যাকুমুলেশন করার জন্য এগুলো বেস্ট। এবং এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা একটু দেখে নেব, এবং এটাও দেখে নেব যে আমি কেন বলেছিলাম শর্ট টার্ম এবং লং টার্ম দুটোতেই কিন্তু এর প্রফিটের চান্স আছে। এখন শর্ট টার্মে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এর টেকনিক্যাল, কিন্তু এই ধরনের টেকনিক্যাল সেট আমি খুব স্ট্রং বলে মনে করি। তার কারণ হচ্ছে এই ধরনের যে কনজেশন পিরিয়ড একটা তৈরি হয়, তারপরে কিন্তু হায়ার চান্স, ভেরি হাই চান্স যে এখান থেকে একটা ব্রেকআউট দেবে, এবং ব্রেকআউট দিয়ে কোথায় যাবে সেটা তো বলা মুশকিল, মানে মিনিমাম তো 300 যেতেই পারে, ঠিক আছে। মানে এই হাইটটা আবার এখানে আপনি দেখতে পেতে পারেন, তো মিনিমাম 300 তো যাচ্ছে, এরকম একটা ধারণা। এটা কিন্তু আমার এক্সপেকটেশন, এগুলো মার্কেটে কিন্তু কোনো গ্যারান্টি হয় না, ঠিক আছে। তো এরকম একটা জায়গায় আমি মনে করি এই স্টকটাকে অ্যাকুমুলেশন করার মতো একটা জায়গা, ঠিক আছে, এবং লং টার্মের জন্য এই স্টকটাকে একটা হোল্ড করার মতো স্টক। কেন? আমি তার জন্য একটু স্ক্রিনারে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেব। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য আমি এখানে EMIL দিলাম। তো আপনার প্রথমে দেখেই যেটা মনে হতে পারে যে স্টক কিন্তু 44P-তে, সেটা কি খুব একটা ভালো হবে? 44P বেশ খানিকটা হাই। আসল ঘটনা কিন্তু লুকিয়ে আছে এর নিচেই, ঠিক আছে। এটা চার্ট তো আমরা দেখলামই। এই প্রোজ কনস খুব একটা কোনো কাজের হয় না, এগুলোর উপরে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো আমরা যদি একটু পি রেশিওটার দিকে চোখ রাখি এখানে, তো ইলেকট্রনিক স্মার্ট ইন্ডিয়া লিমিটেড এখানে কিন্তু 44 দেখাচ্ছে, অবশ্যই 44P, কিন্তু বাকিগুলোর পি দেখুন। অ্যাভিনিউ সুপারমার্ট, মানে যেটা হচ্ছে ডিমার্ট, আমরা ডিমার্টে গিয়ে সস্তায় জিনিস কিনি, তাই না? তো সেই ডিমার্ট ট্রেড হচ্ছে 121P-তে। সেমন ট্রেন্ডের পিটা হচ্ছে 203, ওকে। রেড টেপ ব্রেন বি সলিউশন, যেটা হচ্ছে ফার্স্ট ক্রাই, বাচ্চাদের জিনিসপত্র, ঠিক আছে, ফার্স্ট ক্রাই সেটা কিন্তু রিসেন্টলি এসেছে, আমরা IPO এসেছিলো জানি, তো সেটাকে আমরা কিন্তু এখানে কাউন্ট করব না, কারণ এটা জাস্ট সবে লিস্টেড হলো, ঠিক আছে। রেড টেপ 58, ইলেকট্রনিক স্মার্ট 44, বাকি যদি মেডপালস হেলথ কেয়ার, মানে এটা হেলথের ক্ষেত্রে মানে ওষুধ দোকান বলতে পারি, তো 106P-তে, এবং ইথোস লিমিটেড এটা হচ্ছে 91P-তে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক স্মার্ট একমাত্র স্টক যেটা এই সেক্টরের মধ্যে খুব কমে, মানে এই রিটেল সেক্টরের মধ্যে খুব কম পিতে ট্রেড হচ্ছে, ঠিক আছে। আর এর ROC-টা কিন্তু কম্পেয়ারেবল, যেমন এর 12 ROC, 12.74, ঠিক আছে। তো এটা খুব একটা খারাপ নয় গিভেন দ্য স্টকস পি, ঠিক আছে, যার পিটা এত কম তার কিন্তু ROC কম হতেই পারে। যেমন আমরা অ্যাভেরিও সুপারমার্ট দেখছি, সেটা কিন্তু কেবল তো 19, তাই না, 19P, এটা হয়তো 12.74, 12 থেকে আমি বলছি যে 19, ঠিক আছে, কিন্তু পি রেশিওটা দেখুন 121, ঠিক আছে, যেখানে ROC-র খুব একটা বেশি পার্থক্য নেই। ট্রেন্ড এখানে 23, সেটা প্রায় ডবল হতে পারে, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু 5 টাইমস পি তার,
এই জিনিসগুলো কিন্তু একটু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস দেখুন, ফর এক্সাম্পল অ্যাভিনিউ সুপারমার্ট, এর কোয়ার্টারলি প্রফিট গ্রোথটা কত? আমরা গ্রোথ সবসময় দেখতে চাই, তাই না? কোয়ার্টারলি প্রফিট গ্রোথটা কত? সেখানে হচ্ছে 17.45, ঠিক আছে। কিন্তু কোয়ার্টারলি প্রফিট গ্রোথ এই ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া যেটা, সেটা কিন্তু 20.3। সুতরাং 20% গ্রোথ কিন্তু কোনোভাবে খারাপ না, ঠিক আছে। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন, কোয়ার্টারলি রেজাল্টে আরও দারুণ মানে তথ্য পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিটটা আগে ছিল 108 মার্চে, সেটা হয়েছে 154, হুইচ ইজ গ্রেট। 115 আমি যদি আগের ডিসেম্বর দেখি, সেটা কিন্তু তাও মানে প্রায় 30 থেকে 40% জাম্প এইগুলো থেকে। আমি যদি লাস্ট জুনের সঙ্গে লাস্ট জুনেরও কম্পেয়ার করি, তাহলে 130 থেকে এটা দাঁড়াচ্ছে 154, সেটা কিন্তু কম না, ঠিক আছে। 20%, অ্যারাউন্ড 20% এর মানে অপারেটিং প্রফিট গ্রোথ। এবং নেট প্রফিটে দেখতে পাচ্ছি যে সিধা সাদা একদম 41, 46, 37, 60 ইভেন সেখান থেকে কিন্তু হয়ে গেছে 72, ঠিক আছে। তো প্রফিটের টার্মেও যদি আমি দেখি, এখান থেকে যদি কম্পেয়ার করি, সেটাও কিন্তু এখানে 20%, আর বাকি এখানে 41-এর থেকে তো বেশ এটা অনেকটাই বেশি, ঠিক আছে। প্রায় এটা দাঁড়াবে 70% আগের কোয়ার্টারের থেকে, ঠিক আছে। যাই হোক, আমি যদি জুনের সঙ্গে কম্পেয়ার করি, সেটা 20% কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো প্রফিট গ্রোথেও কোনো সমস্যা নাই, নেট প্রফিটে কোনো সমস্যা নেই। এবং আর্নিং পার শেয়ার দেখুন 1.19, ঠিক আছে, 1.501, এটা কিন্তু হায়েস্ট এভার আর্নিং পার শেয়ার, হায়েস্ট এভার প্রফিট, হায়েস্ট এভার অপারেটিং প্রফিট, ঠিক আছে। তো এতগুলো পজিটিভ থাকা সত্ত্বেও স্টকটা কিন্তু লাস্ট বেশ কিছুদিন ধরে, মোটামুটি 1 বছরের বেশি, এটা কত 11, ঠিক আছে, মোটামুটি 1 বছর, ঠিক আছে, সেটা কিন্তু খুব একটা কোনো ভালো মুভমেন্ট দেয়নি। তো এই স্টকটাকে সেই জন্য আমার মনে হয়েছে, যেহেতু এটা একটা ভালো সেক্টরে কাজ করে, রিটেল সেক্টর, এবং এখানে প্রফিট যেটা হাই মানে অল টাইম হাই প্রফিট, এবং পি রেশিওটাও মোটামুটি বাকিদের থেকে অনেকটা কম। তো সে কারণে আমার মনে হচ্ছে এই স্টকটা একটা অ্যাট্রাকটিভ স্টক হতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। তো আমার ভিডিওতে কিন্তু আমি কোনো ধরনের কোনো স্টক রেকমেন্ডেশন দিই না, সেটা আমি বারবার বলেছি। আর প্রত্যেকটা ভিডিওতে মানে এটা বলার কোনো মানে হয় না যে আমি স্টক রেকমেন্ডেশন দিই না, ঠিক আছে। তো সেটা দিই না, কোনো ভিডিওতে দিই না। আপনি নিজের অ্যানালাইসিস করুন, বা কারোর সঙ্গে কোনো মানে স্পেশালিস্টের সঙ্গে কথা বলে স্টকটার কেনাবেচা করুন, ঠিক আছে। যে কোনো স্টকের ক্ষেত্রে, শুধু এটা নয়, ঠিক আছে। তো পজিশন আমি দেখালাম, আজকের পজিশন যেটা মোটামুটি সামান্য লাভ হয়েছে, এটা তেমন কিছুই লাভ না, এবং আমার কাছে খুব ক্যাশ ছিল না। তো আমি যতটুকু লাগিয়েছিলাম মোটামুটি, মেন হচ্ছে কতটা অ্যামাউন্ট আমরা ইনকাম করছি সেটা নয়, মেন হচ্ছে এই টেকনিক্যালি আমরা কোথায় ধরে কোথায় বিক্রি করতে পারছি। আর সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আসবে, একেবারে নিচে ধরে একেবারে ওপরে বিক্রি করা, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে একটু লাইক করুন, এবং আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আশা করি ভালো লাগবে। আর এরকম অনেক ভিডিও দেখতে এবং ভিডিওর সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখে দিন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।